এটার উপর জোর দিচ্ছেন। তো সবচেয়ে বড় কথা বলবো যে আজকে জনগণ যদি সচেতন না হয়, আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, একটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধোলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? আজকে বৃষ্টি হলে পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের জন্য অন্তত 15-20টা লেআউট থাকা দরকার, যে এই পানিটা আমাকে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায় নিতে হবে, কিন্তু সেটা নেয়ার মতো কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। একটা বা দুইটা জায়গাতে ব্যবস্থা আছে, কিন্তু আজকে নিউ মার্কেট একটা নিচু জায়গা, সেখানে পানি, বৃষ্টির পানি সেখানে জমাট হয়ে যায়। কোথায় নেবেন পানি? এই পানি পলাশিতে ফেলবেন, এই পানি সে আজিমপুরে ফেলবেন? আজকে তো সেই ব্যবস্থা নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শোনার পরে আমাদের সেই স্কিম দিয়েছেন, কিন্তু সেটা করলেও তো এই বর্ষায় তো আর সেটা আমরা কাভার করতে পারবো না, হয়তো পরবর্তী বর্ষায় সেটা যে আমরা বেনিফিট পাবো। এই জন্যই যে অপরিকল্পিতভাবে ঢাকা শহরে যে আমরা গড়ে তুলেছি, এই ঢাকা শহর পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য গড়া হয়েছিল। আজকে ঢাকা দক্ষিণ যদি বলি, এটা তো পুরানো ঢাকা। আজকে সেই যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিতে, এটা ওভারফ্লো করবে। আজকে রাস্তাঘাটগুলো সেই অবস্থা হয়ে গেছে। কাজেই পরিকল্পিতভাবে, যেটা এখানে এক ভাই বললেন যে বিদেশে কি হয়, আগে গ্যাস লাইন নেওয়া হয়, বিদ্যুৎ লাইন নেওয়া হয়, ড্রেনেজ সিস্টেম করা হয়, সব নেওয়ার পরে তারপরে বাড়ি বানায়। আর আমাদের এখানে হলো আগে বাড়ি বানায়, পরে বলে চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা দরকার। আবার রাস্তা করার জন্য জায়গাটাও ছাড়বে না। আমরা তো নিজে দেখেছি যে এক হাত জায়গা না ছাড়ার জন্য মহিলারা শুয়ে পড়ে। এইটা যে অপরিকল্পিত এই যে বিকাশ হয়েছে ঢাকা শহর। আগে দেখেন ঢাকা শহরে ওয়ারি কি সুন্দর একটা এলাকা, রেসিডেন্সিয়াল ছিল। ইভেন পরে একটা শেষের দিকে আইসা বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে, সব কমার্শিয়াল হয়ে গেছে। আজকে দেখেন ঢাকা শহরে কোথাও থাকার মতো অবস্থা, হকার সমস্যাটা এমন সমস্যা হয়েছে। তো কাজেই যে জায়গায় 15-20 লাখ লোক থাকার কথা, সেখানে যদি 2 কোটি লোক যদি সেখানে হয়, তাহলে সেখানে অবস্থাটা কি হবে? তো সেটাকে যদি আমরা সিস্টেমে তো আনতে হবে। আমরা হকারটাকে সিস্টেমে আনতে চাচ্ছি, আমরা রিক্সাগুলোকে সিস্টেমে আনতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য তো সবার সহযোগিতা দরকার। আজকে নগর গড়ে উঠেছে কিভাবে? আজকে দেন বিভিন্ন হাউজিংগুলো ভূমিদস্যুদের যন্ত্রণায় আজকে ঢাকা শহর কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভূমিদস্যুদের কেউ কিছু বলতে পারে? তারা এত পাওয়ারফুল, এত ক্ষমতা। আজকে দেখেন নদী বলেন, নদী ব্যবস্থা বলেন, বা আজকে রেলপথ বলেন, আজকে 2টা পথই অকেজো হয়ে গেছে। আজকে রাজপথের যারা রাজের সড়কের মাফিয়া যারা আছে, তাদের কারণে আজকে এই 2টা যোগাযোগ ব্যবস্থা আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আমার পরিবেশের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে আজকে এইটা। যদি রাস্তার উপর আমরা প্রেশার কমাতে পারতাম, গাড়ির প্রেশার যদি আমরা কমাতে পারতাম, আমাদের নদীর যাত্রাপথগুলো যদি ঠিক থাকতো, নৌযাত্রাপথ যদি ঠিক থাকতো, রেল যাত্রাপথগুলো যদি আমরা বাড়াতে পারতাম, আমার প্রতিবেশী রাষ্ট্র আজকে ভারতের বিভিন্ন কাজে সমালোচনা করতে পারি, কিন্তু একদিন যদি ভারতের রেল বন্ধ থাকে, সারা ভারত অকেজো হয়ে যায়। তা আমরা কি রেল ব্যবস্থাটাকে পারতাম না এখানে সেইভাবে করতে? আমরা কি নদী পথে, আমাদের এত নদী, আমাদের এত খালবিল, আমরা কি এইটাকে সেইভাবে করতে পারতাম না? আমরা তো দেখেছি, আমি তো নিজে যে হল্যান্ডে দেখেছি, সেখানে প্রতি বছর এরকম বন্যা হতো, ঝড় হতো, কিন্তু তারা সেভাবে কিভাবে আজকে সেটাকে তারা স্টেবল করে নিয়েছে। তা আমাদের পক্ষে সম্ভব। এবং আমি বিশ্বাস করি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 8-10 বছর ক্ষমতায় থাকতে পারতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে এই আজকের এই সমস্যা সংকট আজকে দাঁড়াতো না। আজকেও ঠিক বলতে চাই, তার সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের ক্ষমতায় আছে। তার যে চিন্তা, তার যে ফারসাইডনেস, তিনি যে বহু সামনে চিন্তা করেন, আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি, সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তার নেতৃত্ব। এইটা আমরা বলতে পারি। আজকে বিশেষজ্ঞরা যে কথা বলতেছেন, এটা তো সম্ভব
এই জন্য বললাম যে সেটা বাস্তবায়ন করতে হবে। উনি আমাদেরকে